কি বলছেনটা কি? থানায় শ্বশুর বাড়ি? না না, আমি সারা জীবন থানাতে থাকতে পারবো না, এটা মোটেই সম্ভব নয়। থানায় কখনো শ্বশুর বাড়ি হয় নাকি? শিপ্রা বিয়ের পর থানায় সংসার করার কথা শুনে ভীষণই ভয় পেয়ে যায়, কিন্তু তার থানায় শ্বশুরবাড়ি হওয়ার পেছনে অনেক কারণ থাকে। সেই কারণ জানতে হলে আমাদের আজ থেকে 3 মাস আগের কথা জানতে হবে, যখন শিপ্রার সঙ্গে রাহুলের বিয়ে ঠিক হয়। তখন শিপ্রা, তুই কিন্তু অনেক ভাগ্যবতী, কারণ তোর এমন শ্বশুর বাড়িতে বিয়ে হচ্ছে যেখানে সবাই পুলিশের বড় বড় মাথা। তোর শ্বশুর বাড়ির লোকেরা অনেক বড় লোক, তাই তোকে কিন্তু অনেক ভালো রাখবে। হ্যাঁ জানি মা, ওই জন্যই তো আমি এরকম শ্বশুর বাড়ি পছন্দ করেছি, যাতে আমি সারা জীবন পায়ের উপর পা তুলে আরাম করতে পারি। সারা জীবন ওরা পুলিশে চাকরি করে টাকা রোজগার করে নিয়ে আসবে, আর তার সাথে ঘুষের টাকা তো আছেই, আমার কোনোদিনও টাকার অভাব হবে না। এই ভেবে শিল্পা এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন শিপ্রা রাহুলকে ফোন করে, কিন্তু তখন রাহুল থানাতে চোর পেটাতে ব্যস্ত থাকে। ব্যাপারটা কি তোমার? আজকে কিন্তু আমাকে নিয়ে বিয়ের জন্য শপিং করতে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি এখনো এসে পৌঁছাতে পারোনি। তুমি কখন আসবে বলো তো? আজকে যদি শপিং করতে যেতে না পারি তাহলে তো মুশকিল হয়ে যাবে, কারণ এরপর কিন্তু আমার অনেক কাজ আছে। এই চোর শয়তান, তোকে আরো 2 ঘন্টা লাঠি বাড়ি মারবো। তুই সত্যি কথা বলবি? মেয়ের একদম পিছনে ছাল ছাড়িয়ে দেবো বলে দিলাম। হাউ ডেয়ার ইউ রাহুল, তুমি কাকে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চোর হতে যাব কেন? মুখ সামলে কথা বলো। আমি মানছি তুমি আর তোমার পরিবার পুলিশ, তাই বলে তুমি যখন তখন যাকে তাকে চোর বানিয়ে দেবে? আরে বাবা, তোমাকে বলছি না গো, আজকে একটা ছিচকে চোরকে ধরে নিয়ে এসেছি, তাই ওকে একটু ক্যালান দিচ্ছি। আর তুমি প্লিজ কিছু মনে করো না, কারণ আমি আজকে একদম যেতে পারবো না। আজকে পুলিশ থানায় আমার অনেক ডিউটি আছে, তাই আমি মাকে বলে দিচ্ছি, মা তোমাকে নিয়ে শপিং করতে যাবে। হ্যাঁ সেটাই তো, আমি তো তোমাকে না তোমার মাকে বিয়ে করছি, তাই তোমার মায়ের সঙ্গে শপিং করতে যাব। এই বলে শিপ্রা রাগ করে ফোন রেখে দেয়, কিন্তু রাহুলের কিছু করার থাকে না। রাহুল তখনই তার মায়ের কাছে যায়। আজকে পুলিশ হেডকোয়ার্টারে একটা মিটিং আছে, আমাকে সেখানে যেতে হবে। আমি কি করে এখন তোর বউকে শপিং করাতে নিয়ে যাব? ঠিক আছে, আমি দেখছি। প্লিজ মা, তুমি ওকে নিয়ে যাও, তা নাহলে আমার উপর খুব রাগ করবে। রাহুলের কথা শুনে প্রিয়াঙ্কা দেবীর কিছু করার থাকে না। সে শিপ্রাকে নিয়ে শপিং করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। প্রিয়াঙ্কা দেবী কিছুক্ষণের মধ্যেই পুলিশের ড্রেস পরে এবং পুলিশের গাড়ি নিয়ে শিপ্রাদের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। এমন সময় তাদের পাড়া পুলিশ গাড়ির সাইরেনে একেবারে মেতে ওঠে। কি ব্যাপার রে শিপ্রা, আমাদের বাড়ির বাইরে পুলিশ ভ্যান আসলো নাকি? কি হয়েছে বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যখন থেকে তোর ওই বাড়িতে বিয়ে ঠিক হয়েছে তখন থেকে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই পুলিশ আসছে। পাড়ার লোকেরা কি ভাববে তার কোনো ঠিক নেই। এই কথা বলতে না বলতেই প্রিয়াঙ্কা দেবী তাদের বাড়ির মধ্যে এসে উপস্থিত হয়। কিছু মনে করবেন না, আসলে আজকে আমার পুলিশ হেডকোয়ার্টারে একটা মিটিং ছিল, তাই আমি পুলিশের গাড়ি নিয়ে বেরিয়েছি। কিন্তু এখন আপনার মেয়েকে শপিং করাতে নিয়ে যেতে হবে, তাই আর মিটিং অ্যাটেন্ড করতে পারলাম না। আমি পুলিশের ড্রেস পরেই চলে এসেছি। শিপ্রা, তুমি আমার সঙ্গে শপিং করতে চলো। আপনি এরকম ভাবে পুলিশের জামা কাপড় পরে আমার সঙ্গে শপিং করতে যাবেন? হ্যাঁ যাব, এতে অনেক লাভ আছে, তুমি পরে বুঝবে। এই বলে প্রিয়াঙ্কা দেবী তার হবু বৌমাকে নিয়ে শপিং করাতে চলে যায়। তারা যখন শপিং মলে যায় তখন প্রিয়াঙ্কা দেবীকে দেখে সবাই সম্মান করতে শুরু করে। মা, আমার এই হীরার নেকলেস আর তার সাথে প্ল্যাটিনামের কানের দুলটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এগুলো দাম 15 লক্ষ টাকা। আপনি যদি বলেন তাহলে আমি কিনতে পারি? হ্যাঁ, তোমার পছন্দ হলে নিয়ে নাও, আমার কোনো অসুবিধা নেই। হবু শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে শিপ্রা খুবই খুশি হয়, তাই তখনই শিপ্রা লক্ষ লক্ষ টাকা শপিং করে নেয়। কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দেবী যখন টাকা পেমেন্ট করতে যাবে তখন দোকানদার তার কাছ থেকে কিছুতেই টাকা নিতে চায় না। না না থানেদারিনী ম্যাডাম, আপনাকে টাকা দিতে হবে না। আপনি আমাদের এলাকার পুলিশের বউ, আর আপনি আমার দোকানে শপিং করতে এসেছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমার তরফ থেকে আপনার হবু বউয়ের জন্য এগুলো গিফট, আপনি নিয়ে যান। শিপ্রা এবং তার শাশুড়ি মা এই কথা শুনে খুবই খুশি হয়, কিন্তু তবুও প্রিয়াঙ্কা দেবী খুবই লজ্জায় পড়ে, কারণ সে কখনো টাকা না দিয়ে কোনো দোকান থেকে জিনিসপত্র নিতে চায় না। কিন্তু শিপ্রার তাতে কিছু যায় আসে না।
ভাগ্যিস আমার হবু শাশুড়িমা পুলিশের জামাটা পরে এসেছিল, কি সুন্দর ফ্রি ফান্ডে কতগুলো গহনা পেয়ে গেলাম। উফ, এরকম যদি সারা জীবন হয়, লাইফ একদম সেট হয়ে যাবে। পুলিশের বাড়ির বৌমা হব বলে কথা। ফ্রি ফান্ডে সব জায়গা থেকে শাড়ি, খাবার দাবার, গহনা, জুতা, মেকআপ সব কিছু পেয়ে যাব। তার বিনিময়ে কোনো টাকাই দিতে হবে না। না না, পুলিশ বলে আপনি এরকম জিনিসপত্র আমাকে ফ্রিতে দিয়ে দেবেন, এটা তো ঠিক নয়। এতগুলো টাকার গহনা আপনি যদি ফ্রিতে দেন তাহলে তো আপনার অনেক লোকসান হবে। বেকার বেকার আপনি কেন নিজের ক্ষতি করবেন? ক্ষতি করার কি আছে? আমরা যখন বিপদে পড়বো তখন আমাদেরকে সাহায্য করবেন, তাহলেই হবে। বুঝতেই তো পারছেন গহনার ব্যবসা করি, সুতরাং মাঝে মধ্যেই পুলিশ রেড করে, তাই একটু ছাড় দিয়ে দেবেন, এই যা। প্রিয়াঙ্কা দেবী ভালো করে বুঝতে পারে যে দোকানদার তার কাছ থেকে অনেক বড় সাহায্য প্রার্থনা করছে, কিন্তু তবুও সে কিছুতেই বিনা টাকায় গহনাগুলো নিতে চায় না। অন্যদিকে শিপ্রা জেদ ধরে বসে থাকে। শিপ্রা তার হবু শাশুড়িমাকে কিছুতেই টাকা দিতে দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। ইতিমধ্যে শিপ্রা প্রত্যেক দিন তার পুলিশ শ্বশুরবাড়ির নাম করে সব জায়গা থেকে বিনা টাকায় জিনিসপত্র নিয়ে চলে আসে। অন্যদিকে বিয়ের দিন ধীরে ধীরে এগিয়ে আসে, কিন্তু এমন সময় শিপ্রার শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের তোড়জোড় করার থেকে বেশি থানাতেই ব্যস্ত থাকে। একদিন রাত্রিবেলা, শিপ্রা, আজকে আমাদের থানায় অনেক কাজের চাপ পড়েছে, তাই আমরা মনে হয় রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো না। তুমি যদি আমাদের জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আসতে পারো তাহলে খুব ভালো হতো, কারণ থানার থেকে তোমাদের বাড়ি কিন্তু খুবই কাছে। কি, আমি থানায় খাবার রান্না করে নিয়ে যাব? না না, আমি কোনোদিনও থানায় যাইনি, তাই আমি থানায় যেতে পারবো না। তুমি থানায় আসতে ভয় পাচ্ছ কেন? থানায় তো চোর কিংবা ডাকাতরা আসতে ভয় পায়। তুমি তো চোর ডাকাত নও, তুমি আমাদের বাড়ির হবু বৌমা, তাই আমাদেরকে এসে খাবার দিয়ে যাবে, এতে আবার ভয়ের কি আছে? তাড়াতাড়ি খাবার নিয়ে চলে এসো। শাশুড়িমা এই কথা বললে শিপ্রার কিছু করার থাকে না। শিপ্রা তখনই তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য গরম গরম ভাত, ডাল, মাছ, মাংস নিয়ে যায়। থানায় যাওয়ার পর সে দেখতে পায় তার শাশুড়িমা, শ্বশুরমশাই, স্বামী এবং একমাত্র ননদ সবাই মিলে জেলের বিভিন্ন সেলে বিভিন্ন রকম ডাকাত এবং চোরকে মারধর করছে। ওরে বাবারে, কি ক্যালান খাচ্ছে সবগুলো! এরকম করে কেউ মারে নাকি? সত্যি পুলিশের রুলের বাড়ি খুবই ভয়ানক, যে খায় সেই বোঝে। কিছুক্ষণের মধ্যেই তার হবু শ্বশুরবাড়ির লোকেরা জেলের সেল থেকে বাইরে বেরিয়ে আসে। শিপ্রা ভয়ে ভয়ে তাদেরকে খাবার পরিবেশন করে। সে কিছুতেই থানায় বেশিক্ষণ দাঁড়াতে চায় না। শিপ্রা যখন বাড়িতে ফিরে যাবে তখন, মা, আজকে রাত্রিবেলা মনে হয় না আমরা বাড়িতে ফিরতে পারবো, কারণ আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ চোরের গ্যাং ধরেছি, তাই ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। আজকে সারা রাত ভাবছি থানাতেই থেকে যাব। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়। শিপ্রা, তুমি আমাদের সঙ্গে থানায় রাত কাটাবে নাকি? না না, আমি থানায় রাত কাটাতে যাব কেন? আমি বাড়ি গিয়ে আরাম করে ঘুমাবো, কারণ গুলিস্তানায় আপনারা চোর ডাকাতদের জিজ্ঞাসাবাদ করবেন, এখানে আমি থাকতে পারবো না। এসব দেখলে আমার খুব ভয় করে। কেন বৌদি, ভয় পাচ্ছ কেন? তোমার ভয়ের কি কারণ? তুমি বরঞ্চ আজকে রাত্রিবেলা আমাদের সঙ্গে থানায় থেকে যাও। আসলে সবাই থানাকে মামা বাড়ি বলে, কিন্তু এটা হলো তোমার শ্বশুর বাড়ি, কারণ তোমার শ্বশুর বাড়ির লোকেরা সারাদিন থানাতেই পড়ে থাকে। আর তুমি যদি আজকে থানায় থাকো তাহলে তোমার কিন্তু একটা অভিনব এক্সপিরিয়েন্স হবে। সবাই মিলে এই কথা বললে শিপ্রার কিছু করার থাকে না। শিপ্রা সেদিন রাত্রিবেলা থানাতে থাকতে বাধ্য হয়। কিছুক্ষণের মধ্যেই শিপ্রা যখন তার মাকে ফোন করে সেই ঘটনা জানায়, মা, আমি রাত্রিবেলা থানাতে কিছুতেই থাকবো না, তুমি আসো প্লিজ, আমার খুব ভয় করছে। তুমি তো জানো এসব থানা পুলিশ দেখলে আমার খুব ভয় করে। না না, তুই তোর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে থানায় থাকবি, সেখানে গিয়ে আমি কি করব? আমি যেতে পারবো না। তোকে কতবার বললাম তোর ভাইকে দিয়ে খাবারটা পাঠিয়ে দে, তুই নিজে খাবার নিয়ে যাস না। এবার তুই যখন নিজে থানায় খাবার নিয়ে গেছিস তখন তুই ওখানেই থাক, আমি যেতে পারবো না। এই বলে চামেলি দেবী ফোন রেখে দেয়, যার ফলে শিপ্রাকে সেদিন সারা রাত শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে থানাতেই থাকতে হয়। কিন্তু সারা রাত তার মোটেই ঘুম আসে না। পরের দিন সকাল হতে না হতেই শিপ্রা তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে।
ইতিমধ্যে শিপ্রার বিয়ের দিন খুব কাছাকাছি চলে আসে, তাই সবাই বিয়ের অনুষ্ঠান নিয়ে আনন্দে মেতে ওঠে। কিন্তু বিয়ের পরের দিন সকালবেলা থেকেই বরপক্ষ সারাদিন থানাতেই ব্যস্ত থাকে। রাত্রিবেলা রাহুল তার পরিবারকে নিয়ে বিয়ে করতে চলে যায়। এভাবেই রাহুলের সঙ্গে শিপ্রার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পরের দিন সকালবেলা রাহুল যখন তার বউকে নিয়ে বাড়িতে ফিরবে তখন হ্যাঁ, হ্যালো স্যার, বলুন। আপনারা ফুলটুসির দোকানের আসল ডাকাতকে খুঁজে পেয়ে গেছেন? তাহলে তো দারুণ ব্যাপার। হ্যাঁ, আমার বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে, আমি এক্ষুনি থানায় আসছি। আর না, কোনো অসুবিধা হবে না। আমার বউকে বাবা মা আর বোন বাড়িতে নিয়ে চলে যাবে, আর আমি থানায় চলে যাব। এই বলে রাহুল ফোন রেখে দেয়। রাহুল তখনই সেই ব্যাপারটা তার পরিবারকে জানায় এবং দেরি না করে রাহুল তখনই থানায় চলে যায়। কিন্তু সে শিপ্রাকে সেই ব্যাপারে কিছু জানাতে পারে না। রাহুল থানায় যাওয়ার পর যখন ফুলটুসি দলের মেন লিডারের ছবি দেখে তখন তার মাথা একেবারে ঘুরে যায়, কারণ সেই দলের আসল ডাকাত হলো তার বউ শিপ্রা। এটা হতে পারে না, এটা তো আমার বউ। তার মানে শিপ্রা ফুলটুসি দলের চোর? আমি না বুঝে একটা চোরকে বিয়ে করেছি। রাহুল থানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণই কান্নাকাটি করতে শুরু করে, কিন্তু তার কাছে কোনো উপায় থাকে না। সে পুলিশের ভ্যান নিয়ে বাড়িতে চলে যায় আর তার বাবা মা এবং বোনকে সমস্ত ঘটনা জানায়। রাহুলের পরিবারও ব্যাপারটা মানতে পারে না। অন্যদিকে শিপ্রা ভীষণই ভীতি সন্ত্রস্ত অবস্থায় থাকে। আসলে শিপ্রা সবসময় বহুরূপীর সঙ্গে চুরি করত, কিন্তু পুলিশ যে তার আসল রূপ ধরে ফেলবে সেটা শিপ্রা কখনোই বুঝতে পারে না। একদিন শিপ্রা তার দলবল নিয়ে রাহুলদের বাড়িতেও চুরি করতে যায়, কিন্তু তারা যখন জানতে পারে যে রাহুল পুলিশ পরিবারের সদস্য এবং তারা অনেক বড় লোক, তখনই শিল্পা রাহুলকে বিয়ে করার প্ল্যান করে। কারণ বিয়ের পর রাহুলের সমস্ত সম্পত্তি হড়পে নেওয়ায় শিপ্রার আগামী দিনের পরিকল্পনা ছিল, কিন্তু তার আগেই সমস্ত কিছু ভেস্তে যায়। রাহুল এবং তার পরিবারের সবাই মিলে শিপ্রাকে পুলিশ থানায় ধরে নিয়ে যায়। আমি ভাবতে পারছি না বৌমা, তুমি চোর আর তুমি আমাদেরকে এভাবে ঠকালে। তুমি পুলিশ পরিবারকে এমনি ধোকা দিয়ে দেবে আর আমরা কিছু বুঝতে পারবো না। এবার তুমি সারা জীবন এই থানাতেই সংসার করো, তোমাকে আমরা জেলে ভরে দিচ্ছি। আজ থেকে এই থানাই হবে তোমার শ্বশুর বাড়ি। এই কথা শুনে শিপ্রা ভীষণই কান্নাকাটি করতে থাকে, কারণ সে কিছুতেই পুলিশ থানাকে নিজের শ্বশুর বাড়ি বলে মানতে পারে না। শিপ্রাকে মোটামুটি 2-1 বছর থানাতেই কাটাতে হয়। তার শ্বশুর মশাই, শাশুড়ি মা, ননদ এবং স্বামী ঘোরাঘুরি করে আর তাদের বাড়ির বৌমা শিপ্রা জেলের মধ্যে বসে জেলের ভাত খায়। মনিকা তার 3 বন্ধু প্রিয়াঙ্কা, মৌমিতা এবং রিমিতার সঙ্গে পার্কে খেলা করতে ব্যস্ত ছিল। তখনই হঠাৎ করে খেলতে খেলতে মনিকা পড়ে যায় এবং তার পায়ে অল্প একটু চোট লাগে। এর ফলে সে মাটিতেই বসে পড়ে। আমার পায়ে কি জোরে লাগলো, উফ কি ব্যথা করছে। মনিকাকে এভাবে পড়ে যেতে দেখে তার 3 বন্ধু খুবই ভয় পেয়ে যায়। তারা তখনই মনিকার কাছে ছুটে আসে। কি হলো মনিকা, তুই কিভাবে পড়ে গেলি? তোর পায়ে কি খুব জোরে লেগেছে? ইস, তুই পড়ে গেলি আর আমরা তোর দিকে লক্ষ্যই করিনি। আমার মনে হয় আমাদের একটা অ্যাম্বুলেন্স ডাকা উচিত। আমাদের বন্ধুকে হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ এর যদি বড়সড় কিছু হয়ে যায় তাহলে কি হবে? মনিকা তার বন্ধুদের মুখে এমন কথা শুনে হো হো করে হেসে ওঠে। আরে বুদ্ধু, আমার পায়ে অতটাও লাগেনি যে তোদেরকে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অল্প একটু লেগেছে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। সত্যি তোরা 3 জনেই আমার বেস্ট ফ্রেন্ড। তোরা আমাকে নিয়ে কত চিন্তা করিস, তোদেরকে ছাড়া আমি থাকতেই পারবো না। মনিকা একটা গরিব পরিবারের মেয়ে ছিল। অন্যদিকে প্রিয়াঙ্কা, মৌমিতা এবং রিমিতা 3 বোন ছিল। তারা খুবই ধনী পরিবারের মেয়ে ছিল। মনিকার বাবা মা গরিব হলেও খুবই কষ্টে তারা মনিকাকে একটা বড় প্রাইভেট স্কুলে ভর্তি করেছিল। ওই স্কুলে গিয়ে মনিকার তার 3 বন্ধুর সঙ্গে পরিচয় হয় আর ধীরে ধীরে তারা খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল। তোর পায়ে লেগেছে, আজকে আমরা আর খেলাধুলো করব না, কোনো দৌড়াদৌড়ি করব না, না হলে তোর পায়ে ব্যথা করবে। চল আমরা বরং আজকে তোর বাড়িতে যাই আর কাকিমাকে আলুর পরোটা বানাতে বলবো। আমরা সবাই মিলে মজা করে খাবো। মনিকা তার 3 বন্ধুকে তাদের বাড়িতে নিয়ে আসে। মনিকার মা পিয়ালি দেবী মনিকার বন্ধুদেরকেও খুবই ভালোবাসতো। যখনই মনিকার বন্ধুরা তাদের বাড়িতে আসতো, পিয়ালি দেবী তাদের জন্য খুবই সুস্বাদু আলু পরোটা বানিয়ে খাওয়াতো।
কাকিমণি, তুমি খুব সুন্দর আলু পরোটা বানাতে পারো। আমাদের তো খেতে খুব ভালো লাগে। আমাদের বাড়িতে যে কাজের মেয়েটা রান্না করে, ও তো কিছুই রান্না করতে পারে না, খুব বাজে খাবার রান্না করে। ঠিক তখনই সেখানে প্রিয়াঙ্কা, মৌমিতা এবং রিমিতা তিন বোনের মা নন্দিতা দেবী চলে আসে। মনিকাদের বাড়িতে বসে তার তিন মেয়েকে আলু পরোটা খেতে দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই, তোদের কি আর খেয়ে দিয়ে কাজ নেই? তোদের এত বড়লোক বন্ধু থাকতে তোরা এরকম গরিব ভিখারিদের বাড়িতে এসে বসে আছিস। শুধু তাই নয়, তোরা এই গরিব বাড়ির খাবার মুখে তুলেছিস। তোদের এত সাহস কি করে হলো? মা দেখো, কাকিমণি আমাদের জন্য কি সুন্দর আলু পরোটা বানিয়েছে। আমাদের তো খেতে খুব ভালো লাগছে। তুমি একবার খেয়ে দেখো, তোমারও খুব ভালো লাগবে। আর মা, তুমি কাকিমণির কাছ থেকে এরকম আলু পরোটা বানানো শিখে নিতে পারো তো। তোরা আমার কাছে এবার মার খাবি। তোদের কি বাড়িতে খাওয়া হয় না? বাড়িতে অত দামি দামি খাবার ছেড়ে তোরা এখানে এসে গরিবদের হাতের খাবার খাচ্ছিস। কি এমন আছে এই আলু পরোটাতে? হ্যাঁ, তুমি একবার খেয়ে দেখো, তারপর তুমি বুঝতে পারবে এতে কি আছে। নন্দিতা দেবী রেগে গিয়ে তার বড় মেয়ের গালে একটা চড় মারে। এই দেখে তার বাকি দুই মেয়েও খুবই কান্নাকাটি শুরু করে। আমি যেন আজকের পর থেকে এই গরিব ভিখারিটার সঙ্গে তোদেরকে মিশতে না দেখি। আর এই মেয়ে, আমার মেয়েদেরকে কখনো নিজেদের বাড়িতে নিয়ে আসবি না বলে দিলাম। আর আমার মেয়েরা যদি এখানে আসে, ওদেরকে এখান থেকে তোরা তাড়িয়ে দিবি। চল বাড়ি চলে এবার। নন্দিতা দেবী তার তিন মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসে। সেদিনের পর থেকে প্রিয়াঙ্কা, মৌমিতা এবং রিমিতা মনিকাদের বাড়িতে যেতে ভয় করত। তারা একসঙ্গে খেলাধুলাও করতে পারত না। কিন্তু তারা যখন স্কুলে থাকতো, তখন তারা চারজনে একসঙ্গে সময় কাটাতো। মনিকা টিফিনে করে তার তিন বন্ধুদের জন্য মায়ের হাতে তৈরি আলু পরোটা নিয়ে যেত। এইভাবে দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। চার বন্ধু উচ্চ মাধ্যমিক পাশ করার পর, কি হলো তোদের মন আজকে এত খারাপ কেন? কি হয়েছে তোদের তিনজনের? কি হয়েছে শুনলে তোরও মন খারাপ হয়ে যাবে মনিকা। আমরা তো উচ্চ মাধ্যমিক পাশ করে ফেললাম। আমাদের বাবা এবার হায়ার এডুকেশনের জন্য আমাদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এবার কি হবে? আমরা চারজনে তো আর একসঙ্গে থাকতে পারবো না। তোরা তো জানিস আমার বাবা মা কত গরিব। আমাকে অনেক কষ্ট করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করিয়েছে, কিন্তু ওরা আর আমাকে পড়াতে পারবে না। তোরা বিদেশে না গেলেও এমনিও আমি তোদের সঙ্গে আর থাকতে পারতাম না রে। মানে কেন? তুই এরকম করে কেন বলছিস? কি হয়েছে বলতো? আমার বাবা মা আমাকে আর পড়াতে পারবে না বলে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। সামনের সপ্তাহে সোমবারে আমার বিয়ে। এই শুনে প্রিয়াঙ্কা, মৌমিতা এবং রিমিতা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। সেই সঙ্গে তাদের খুব মন খারাপও করে। তোর এক সপ্তাহ পর বিয়ে, আর 3 দিন পর আমরা বিদেশে চলে যাচ্ছি। তার মানে তোর বিয়েতেও তো আমরা থাকতে পারবো না। আমরা আমাদের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে থাকতে পারবো না। এটা আমি কিভাবে মানতে পারবো? অনিচ্ছে থাকা সত্ত্বেও জীবনে অনেক কিছুই মেনে নিতে হয়। তোরা যখন বিদেশ থেকে ফিরে আসবি, তখন অবশ্যই আমার শ্বশুর বাড়িতে এসে আমার সঙ্গে দেখা করিস, কিন্তু আমাকে ভুলে যাবি না তো তোরা? আমি কিন্তু তোদেরকে খুব মিস করব। এই বলে মনিকা হাউমাউ করে কাঁদতে শুরু করে। তাকে দেখে তার বন্ধুদেরও চোখে জল চলে আসে। মনিকাকে 3 বন্ধু বিদায় জানিয়ে বিদেশে চলে যায়। আর এদিকে মনিকার সঙ্গে আকাশের বিয়ে হয়ে যায়। আকাশ তার মা মোহনা দেবীর সঙ্গে এক কুঁড়ে ঘরে থাকতো। তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। মনিকা সেখানে গিয়ে খুবই ভালো মতো নিজেকে মানিয়ে নেয়। সে সংস্কারী মেয়ের মতো সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। একদিন সকালবেলা মনিকা ঘুম থেকে উঠে সবার জন্য রান্না করতে বসে। ঠিক তখনই সেখানে তার শাশুড়ি মা এসে বলে, একি, তুমি আবার এখন তরকারি রান্না করতে বসলে কেন? তরকারি রান্না করার আগে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো? এ কি বলছেন মা? প্রত্যেক দিনই তো আমি রান্না করি, তাই জন্য আজকেও করছি। আর তরকারি রান্না না করলে আমরা ভাত কি দিয়ে খাবো? কেন, কালকে রাতে যে 2 বাটি সবজির তরকারি ছিল, সেটা কি হলো? কি করেছো সেটা? তুমি খেয়ে ফেলেছো নাকি? না না, আমি খেয়ে ফেলবো কেন? ওই 2 বাটি তরকারিটা তো আছে এখনো। কিন্তু আমি ভাবলাম কালকের বাসি তরকারি খেয়ে যদি শরীর খারাপ করে, সেই জন্য আবার টাটকা সবজি রান্না করতে বসলাম। আর তাছাড়া তরকারিটাও তো কম আছে। এমন করছো তুমি যেন কোনো বড় লোকের মেয়ে। জীবনে কি বাসি তরকারি খাওনি কখনো? বাসি তরকারি খেলে কখনো শরীর খারাপ করে না, বুঝেছো? 2 বাটি তরকারি আছে, 1 বাটি থেকে তুমি আর আমি ভাগ করে খেয়ে নেব, আর 1 বাটি আমার ছেলেকে দেবে।
আর তাছাড়া আমার ছেলে কি এখনো এই মাসের মাহিনা আমার হাতে এনে দিয়েছে যে ওর জন্য আমি টাটকা খাবার রান্না করব? আসলে মোহনা দেবী ভীষণই কিপটা প্রকৃতির মহিলা ছিল। তার এই কিপটেমি স্বভাবের জন্য মনিকা প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। উঠতে বসতে সবসময় মোহনা দেবী তার কিপটেমি স্বভাবের জন্য তার বৌমাকে বিরক্ত করত। এরকম ভাবে 2-1 বছর কাটে। হঠাৎ কোনো এক কারণে আকাশ তার মাহিনা পাচ্ছিল না, আর সেই কারণে তাদের সংসারের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। এমনকি রান্না খাওয়ার মতো কোনো রকমের রেশন তাদের বাড়িতে ছিল না। এতদিনে আমাদের অবস্থা এরকম কখনোই হয়নি। এই মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকেই আমাদের সাথে এরকম হচ্ছে। এই যে হা করে দাঁড়িয়ে কি দেখছো? তুমি যাও সামনের মুদিখানার দোকান থেকে ধার করে চাল ডাল নিয়ে এসো, আমার প্রচুর খিদে পেয়েছে। শাশুড়ি মায়ের কথা শুনে মনিকা তাদের পাড়ারই একটি মুদিখানার দোকানে চলে যায়। সেখান থেকে সে অনেক অনুরোধ করে অল্প কিছু প্রয়োজনীয় জিনিস ধার করে নিয়ে নেয়। সেগুলো নিয়ে সে বাড়ির দিকেই তাড়াহুড়ো করে আসছিল, কিন্তু হঠাৎ করে কোনো একজনের সঙ্গে তার ধাক্কা লাগে এবং তার হাত থেকে প্যাকেটটা পড়ে যায়। উফ, এত কষ্ট করে চাল ডালটা নিলাম, তার উপর আবার পড়ে যাচ্ছে। মনিকা হঠাৎই তার সামনে 3 বন্ধুকে দেখে চমকে ওঠে। মনিকা, তোর এই কি অবস্থা হয়েছে বলতো? আর তুই এইটুকু চাল ডাল নিয়ে বাড়িতে যাচ্ছিস কেন? বাড়িতে কিছু নেই নাকি তোদের? না না, আসলে আজকাল আকাশের কাজের অবস্থা ভালো নয়, সেই জন্য একটু টানাটানি যাচ্ছে। তোরা চল না, এই তো কাছেই আমার শ্বশুর বাড়ি। আমি জানতাম তোরা অবশ্যই আমার সাথে দেখা করতে আসবি। মনিকা তার 3 বন্ধুকে নিজের শ্বশুর বাড়িতে নিয়ে আসে। তুমি আবার এদেরকে কোত্থেকে ধরে নিয়ে এলে? এমনি বাড়িতে এত অভাব অনটন, তার উপর বাড়িতে অতিথি ছুটিয়ে এনেছো। এদেরকে তো দেখে খুব বড়লোক বলে মনে হচ্ছে। হ্যাঁ মা, এরা 3 জন আমার ছোটবেলার বন্ধু। এই তোরা বস না, আমি তোদের জন্য চা বানিয়ে নিয়ে আসছি। এই বলে মনিকা রান্নাঘরে চা বানাতে চলে যায়। মনিকার পেছন পেছন তার শাশুড়ি মাও রান্নাঘরে যায়। এই যে অল্প করে দুধ খরচ করো, এমনিতেই তুমি ধার করে দোকান থেকে এসব নিয়ে এসেছো। অল্প একটু দুধ দেবে আর চায়ের মধ্যে বেশি করে জল ঢেলে দাও। ওই টাকাগুলো তো আমার ছেলেকেই শোধ করতে হবে। তোমার বড়লোক বন্ধুরা তো আর টাকাগুলো শোধ করবে না। আর হ্যাঁ, চিনিটা কম করে দেবে। মা, আজকের দিনটা অন্তত এরকম করবেন না। ওরা তো রোজ রোজ আমাদের বাড়িতে আসছে না, বলুন। হ্যাঁ হ্যাঁ, ওরা তো খুবই বড় লোকের মেয়ে। ওরা রোজ রোজ অনেক ভালো মন্দ খাবার খায়, তাই একদিন এই খাবারগুলো খেলে ওদের কিচ্ছু হবে না। আর প্লেটে এতগুলো বিস্কুট দিয়েছো কেন? 3 জন আছে, 3টে বিস্কুট দাও, তাহলেই হবে। ঠিক আছে মা, আমি দুধের মধ্যে বেশি করে জল ঢেলে দিচ্ছি। আর আপনি একটু চুপ করুন, ওরা না হলে শুনতে পাবে তো। মনিকা এবং তার শাশুড়ি মায়ের সব কথাই তার 3 বন্ধু শুনতে পায়, কিন্তু তারা কেউই কিছু বুঝতে দেয় না। মনিকা তার 3 বন্ধুকে চা এবং বিস্কুট খেতে দেয়। চা খাওয়ার পর প্রিয়াঙ্কা বলে, বাহ মনিকা, তুই তো খুব সুন্দর চা বানিয়েছিস, দারুণ হয়েছে চাটা। শুধু চা নয়, দেখ আমি তোদের জন্য আলু পরোটাও বানিয়েছি। জানি না মায়ের মতো ভালো হবে কিনা, কিন্তু আমি মায়ের মতো করেই রান্না করেছি। অনেকদিন তো হয়ে গেল, তোরা নিশ্চয়ই এখনো আলু পরোটা খাসনি। আলু পরোটা? ও মা, তুমি আবার আলু পরোটা কখন বানালে? আমি তো দেখলাম না কিছু। ঘরে তো আটা আলু কিছুই ছিল না। আমি পাশের বাড়ির কাকিমার কাছ থেকে অল্প করে একটু আলু আর আটা চেয়ে এনেছিলাম, ওটা দিয়েই আমি এদের জন্য আলু পরোটা বানিয়ে দিয়েছি। কি দরকার ছিল এসব করার? সংসারের এই অবস্থা তুমি চোখে দেখতে পাচ্ছ না? প্রতিবেশীর বাড়ি থেকে ধার করে এগুলো নিয়ে এলে, এগুলো তো আবার ওদেরকে ফিরিয়ে দিতে হবে। কে ফেরত দিতে আসবে? তোমার বাবা? কাকিমা চুপ করুন আপনি, আমরা সব জেনে গেছি আপনি মনিকার সঙ্গে কিভাবে ব্যবহার করেন। এত কিপটেমি করা উচিত নয়। হ্যাঁ মানছি আপনাদের সংসারের অবস্থা খারাপ, কিন্তু আমরা যতদূর জানি মনিকা এমন একটা মেয়ে, ও সব রকম পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে। এরকম একটা ভালো সংস্কারী মেয়ের সঙ্গে আপনি এমন করতে পারেন না। হ্যাঁ, আর আমরা এটাও জানি এতদিনে মনিকা আপনাকে কোনো রকম ভাবে অপদস্থ করেনি, আর নাই আপনার মুখে মুখে কোনো কথা বলেছে। মনিকার বাপের বাড়ির অবস্থা এখান থেকে অনেক ভালো ছিল, তারপরে এরকম একটা বাড়িতে এসে নিজেকে মনিকা কিভাবে মানিয়ে নিচ্ছে। আর আপনি এত কিপটিমি করেন। আপনার কিপটিমির জন্য আমার বন্ধু তো কখনো প্রাণে মারা যাবে। মনিকা, তুই আমাদের সঙ্গে চল, তোকে আর এখানে থাকার কোনো দরকার নেই। আমাকে ক্ষমা করে দাও তোমরা। আসলে স্বামী মারা যাওয়ার পর থেকে দারিদ্রতার মধ্যে দিন কাটাতে কাটাতে আমি এরকম হয়ে গেছি। সত্যিই তো, আমি একবারও আমার বৌমাটার কথা ভেবে দেখিনি। আমি আর কখনো এরকম করব না। মনিকা, এখানে কিছু উপহার আছে, আমরা 3 বোন তোর জন্য নিয়ে এসেছি। আর এখানে 1 লক্ষ টাকা আছে, এটা দিয়ে তোর বরকে একটা ব্যবসা শুরু করতে বলিস।
আর যাই হোক, তোকে এতটা দুঃখ কষ্টের মধ্যে আমরা দেখতে পারবো না রে। কাকিমা, আমরা গেলাম, আমাদের বন্ধুকে আর কষ্ট দেবেন না। এই বলে প্রিয়াঙ্কা এবং তার দুই বোন সেখান থেকে চলে যায়। তারা মনিকাকে অনেক দামি দামি সোনা এবং হীরার গহনা উপহার দিয়েছিল। তাদের দেওয়া 1 লক্ষ টাকা নিয়ে আকাশ একটা নতুন ব্যবসা শুরু করে। তারপর থেকে তাদের জীবনে আর কোনো রকমের দুঃখ কষ্ট থাকে না।